তিস্তা ইস্যুতে এক হলো চীন ভারত। মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং, বললেন রাষ্ট্রদূত। দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ। We are open as long as it will be conducive for Bangladesh. Whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon. 30 million Bangladeshi people, they need this project. ভূরাজনীতি নয়, বর্ষায় প্লাবন আর গ্রীষ্মে খরা থেকে মুক্তি পেতে পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবি। ভারত এবং চীন একই প্রকল্পে অর্থায়ন করতে চাচ্ছে। এটা আঞ্চলিক রাজনীতির যে সংহতি সেটিকে মজবুত করবে। মানুষের মধ্যে হতাশ ছিল, সংশয় ছিল, তা এটা যদি সমন্বয় হয় তাহলে তিস্তা মহাপরিকল্পনা একটা আশার মুখ দেখবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম, বিপাকে কয়েক লাখ মানুষ। ফেনীতে পানি কমতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, উত্তরে ফুঁসছে ধরলা। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসার প্রয়োজন দেখেন না ডক্টর ইউনূস। শ্রমিক ঠকানোর মামলায় পঞ্চমবারের মতো বাড়ল জামিন, এবার মেয়াদ 1 মাস 10 দিন। চলমান গ্যাস সংকট না কাটিয়ে ভবিষ্যতের গল্প শোনালেন প্রতিমন্ত্রী। বললেন 2027 সালে নিরবচ্ছিন্ন সরবরাহে কাজ করছে সরকার, দ্রুতই গ্রামে লোডশেডিং কমানোর আশ্বাস। একের পর এক শ্রমবাজার বন্ধ হলেও টনক নড়ছে না মন্ত্রণালয়ের। 7 বছর ধরে নিষ্ক্রিয় গবেষণা সেল, হয় না জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকও, শ্রম কূটনীতি জোরদারের তাগিদ। এবং যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট দিলেন ঋষি সুনাক, লড়ছেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত। জরিপে লেবার পার্টির জয়ের আভাস। তিস্তা মহাপ্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। প্রকল্প ঘিরে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি-ক্যাপ টকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলেও জানান রাষ্ট্রদূত। অভিন্ন নদী তিস্তার ওপর বাঁধ নির্মাণ করায় পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। গ্রীষ্ম ও শীতে বাঁধ বন্ধ থাকায় পানির শূন্যতা আর বর্ষায় বাঁধ উন্মুক্ত করে দিলে বন্যায় ভাসে উত্তরাঞ্চলের মানুষ। এই দুর্যোগ থেকে বাঁচতে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। 2021 সালে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু করে 2023 সালের মার্চে বাংলাদেশকে প্রতিবেদন জমা দেয় চীনা একটি প্রতিষ্ঠান। চীনের রাষ্ট্রদূত কয়েকবার গণমাধ্যমকে বলেন, দ্রুতই তিস্তা প্রকল্প শুরু করতে আগ্রহী তারা। ঢাকাকে $1 বিলিয়ন ঋণ দিতেও প্রস্তুত বেইজিং। 7 জানুয়ারি নির্বাচনের সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীকে আগে সফর করাতে প্রতিযোগিতায় নামে ভারত ও চীন। এরই মাঝে গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার পাশাপাশি জানান দেন তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে আগ্রহী ভারত। শেখ হাসিনার নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, শীঘ্রই তিস্তা বিষয়ে কাজ করতে কারিগরি দল পাঠাবে তারা। তিস্তার বিশাল এই প্রকল্পের কাজ পেতে ভারত ও চীনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে। এরই মধ্যে চীনের রাষ্ট্রদূত জানালেন, তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি তারা। ভবিষ্যতে তিস্তা ঘিরে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করার কথাও জানান তিনি। We are ready, we are open as long as it will be conducive for Bangladesh. China is open. I don't see any tension. As I mentioned, whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon. প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে কূটনীতিক সাংবাদিকদের আলোচনা ডি-ক্যাপ টকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে। গৃহযুদ্ধ থামিয়ে প্রত্যাবাসনের উপায় বের করার চেষ্টায় রয়েছে বেইজিং। Rohingya people go back, the safety will be ensured. So China, we are doing our share for the ceasefire arrangement in Rakhine states.
এদিকে ৮ জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা, শিক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভারত চীনের দ্বৈরথ কাটিয়ে আলোর পথে এগিয়ে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, এমনটাই মনে করছেন নদী অধিকার কর্মীরা। তাদের মতে ভারতের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অনাপত্তি ভূরাজনৈতিক বাধা ডিঙিয়ে সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা তৈরি করছে। এর মধ্য দিয়ে উত্তরের 2 কোটি মানুষ স্বপ্ন দেখছে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত সমস্যার সমাধান হবে দ্রুতই। দীর্ঘ সময় তিস্তার পানির ক্ষেত্রে ভারতের একতরফা নীতির কারণে ভাটির দেশের প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা, কৃষি ও জীববৈচিত্র্য চরম সংকটে। বন্যায় ভাঙন, প্লাবন আর শুষ্ক মৌসুমে পানির অভাবে মরুকরণ আরও দীর্ঘ হচ্ছে। তিস্তার পানি চুক্তি ঝুলে আছে অনেকটা সময়। নদীপাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। জাতীয়ভাবে পানি বন্টনটাকেই সামনে এসেছে, কিন্তু আমাদের যে নদী ভাঙন এটি কিন্তু কোনোদিন সামনে আসে নাই কারণে আমরা যারা ভুক্তভোগী তারা মনে করছি যে আগে পানি যাওয়ার রাস্তা করা হোক, সেই রাস্তা দিয়ে যদি পানি প্রবাহিত হয়, পানি চুক্তি হয়, তো দুইটা কাজে একসাথে। ভারত এবং চীন একই প্রকল্পে অর্থায়ন করতে চাচ্ছে। মনে হয় যে এটা আঞ্চলিক রাজনীতির যে সংহতি সেটিকে মজবুত করবে বলে আমার কাছে। এটার পরিকল্পনা যদি খুব দ্রুত বাস্তবায়ন হয়, তবে আমরা এলাকাবাসী, জনগণবাসী, ওইখানকার যে জনবসতি, আমরা সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারব। প্রস্তাবিত প্রকল্পের সমীক্ষা 2023 সালে শেষ করেছে চীন, আর বিনিয়োগেরও আগ্রহ দেখিয়েছে। তিস্তা नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। এদিকে ভারত বলছে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে দ্রুতই একটি কারিগরি দল বাংলাদেশে যাবে। ভারতের এমন সিদ্ধান্তে শঙ্কা তৈরি হয় চীন ভারতের ভূ রাজনৈতিক খেলায় হয়তো ঝুলে যাবে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নিয়ে ভারতের সঙ্গে একত্রে কাজ করতে রাজি আছে চীন। রাষ্ট্রদূতের এমন মন্তব্যে মানবাধিকার কর্মীরা বলছেন, চীনের এমন প্রস্তাবের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে সংশয় তৈরি করা হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। অর্থায়নের ক্ষেত্রে যদি ভারত চীন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং কারিগরি প্রকৌশলগত বিদ্যা যদি এখানে সমন্বয় হয় সমীক্ষা অনুযায়ী, তাহলে এই অঞ্চলের উত্তর জনপদের বঞ্চনার শিকার এই ভাঙনপ্রীত মানুষের কাছে একটা উন্নয়নের নতুন মডেল সৃষ্টি হবে। নানা সমীকরণ ভেদ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা পাড়ের মানুষের জীবনে নতুন দিনের সূচনা হবে, এমন প্রত্যাশা উত্তরের বাসিন্দাদের। সময় সংবাদ, রংপুর। দফায় দফায় বন্যা ও বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগের শেষ নেই সিলেটের 5 উপজেলার কয়েক লাখ মানুষের। আবাসিক এলাকাগুলোতে দূষিত পানিতে যাতায়াত করায় বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকিও। এদিকে সুনামগঞ্জে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ফুটে উঠছে ক্ষয়ক্ষতি। ইকরামুল কবির ও হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে আমিনুল ইসলামের রিপোর্ট। দফায় দফায় ভারতের পাহাড়ি ঢলের পানি সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট সহ 5 উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে পড়ায় দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। বাঁধগুলো পুরো মেরামত হয়নি বিদায় আমরা প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয়বারও শেষ নয়। আমরা জানি না চতুর্থবার আমরা বন্যায় আক্রান্ত হচ্ছে কিনা। শুধু একবার নয়, আমাদের এই জায়গাটা 3বারের মতো আমরা বন্যায় প্লাবিত হয়েছি। বৃষ্টিপাত বন্ধ থাকলেও সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। বারবার প্রতি বছর আইয়ালেও আমরা ধান ক্ষেত নষ্ট হয়, অনেক কৃষি কাজ নষ্ট হয়। অন্যদিকে সুনামগঞ্জে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সুরমা, জাদুকাটা, খাসিয়ামারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি কিছুটা কমেছে। তবে ব্যাপক ক্ষতির মুখে মৎস্য খামারি সহ কৃষিজীবীরা। এইরকম প্রায় 9টি ভাঙ্গা হয়েছে, সামনে আরো ভাঙ্গা আছে। আমাদের দুর্ভোগের শেষ নেই। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি থাকায় আগামী কয়েকদিন পর্যন্ত পাহাড়ি ঢল অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে ঢল কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এবং এই ওয়ার্ড সহ জকিগঞ্জের যেই কয়টি ওয়ার্ড আছে পৌর এলাকার তার অধিকাংশ ওয়ার্ডই এইভাবে পানিতে তলিয়ে গেছে। কারণ হচ্ছে গিয়ে এই এলাকার প্রায় 5টি ছোট বড় 5টি ভাঙ্গন দিয়ে পানি তীব্র বেগে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে। এই মুহূর্তে কুশিয়ারা নদী জকিগঞ্জে 156 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার 156 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এই যে পানি যেটি আসছে এটি হচ্ছে গিয়ে কুশিয়ারা নদীর পানি নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই পর্যন্ত 5টি ইউনিয়নের প্রায় 85টি গ্রাম এইভাবে তলিয়ে গেছে। এই যে আশেপাশের যে গ্রামগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সবরিয়া প্রাথমিক বিদ্যালয়, এর আগে কলেজগুলো আছে, সবগুলোই এখন পানির নিচে তলিয়ে গেছে। এক কথায় বলা যায় এই এলাকার মানুষের জীবনযাত্রা একেবারে থমকে গেছে। আর্থসামাজিক যে অবস্থা সেই অবস্থা একবারে জিরো পর্যায়ে নেমে গিয়েছে। কোনো কাজ কর্ম নাই। এই এলাকার যারা মানুষ খেটে খাওয়ার মানুষ তারা এই এলাকার কোনো কাজকর্ম নাই। ফসলি জমি ফসলের জমির মাঠ পানিতে তলিয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ছোট টংঘর আছে, একটি ছোট দোকান আছে, সেই দোকানটা অর্ধেক পানিতে তলিয়ে গেছে এবং সেখানে দাঁড়িয়ে ব্যবসা করছে। আর ভিতরে যেই বাড়ি ঘরগুলো আছে, যেই দোকানপাট আছে, সব কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এলাকার যে গ্রামীণ জনপদ, সম্পূর্ণ গ্রামীণ জনপদ এখন পানির নিচে তলিয়ে আছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত দুদিন ধরে এইভাবে পানি উঠছে এবং আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দে যেটি জানিয়েছে, এই জকিগঞ্জ সহ সুরমা এবং কুশিয়ারা 25.5 কিলোমিটার বাঁধের সমস্যা রয়েছে, ত্রুটি রয়েছে। কোনো জায়গায় বাঁধ উঠছে, পানি পড়ছে, কোনো জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে। এগুলো আপাতত মেরামত করা কোনোভাবেই সম্ভব নয় যত সময় পর্যন্ত কুশিয়া এবং সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে অনেকটা না নামছে তত সময় পর্যন্ত এই এলাকার যে বাঁধ ভেঙে গেছে বা যেই বাঁধগুলোর ত্রুটি হয়েছে সেই বাঁধগুলোর ত্রুটি সারিয়ে তোলা কোনোভাবে সম্ভব নয়। সেই পর্যন্ত এই এলাকার মানুষজন এইভাবে ভোগান্তির মধ্যে থাকবে এবং বিপর্যয়ের মধ্যে থাকবে। প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে তা এই এলাকায় এলেই সম্পূর্ণ দেখা যাবে। মোটামুটি এই ছিল বাঁধ ভাঙ্গার ফলে জকিগঞ্জ এলাকার যে 5টি ইউনিয়নের 85টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে তার সবশেষ খবর। জানছিলাম সিলেটের জকিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের 1 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। গাইবান্ধায় 65টি চর দ্বীপচর পানিতে নিমজ্জিত থাকায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসীরা। এদিকে ফেনীর মুহুরী নদীর পানি কমায় জেগে উঠেছে বন্যার ক্ষত। শত শত বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা চাষিরা। থই থই পানিতে ভাসছে জনপদ। বাড়িঘর বানের জলে ডুবে থাকায় নৌকায় বসবাস করছেন অনেকে। কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের হাতিয়া পয়েন্টে বিপদসীমার 69 সেন্টিমিটার ও ধরলা সেতুর পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। নদী তীরবর্তী ও চরাঞ্চল প্লাবিত হয়ে 1 লাখের বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ব্যাগ জিনিস টাঙ্গের উপর তুলে থিয়া গেছি, হনেও পানি পাইতেছে। আমরা নৌকার মধ্যে থাকি, রান্না বান্না কষ্ট হয় অনেক। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র তীরবর্তী সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার অন্তত 65টি চর দ্বীপচর পানিতে ডুবে আছে। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন। নিজেগুলো হয়তো বাঁচাতে পারবো না আমরা। দক্ষিণে একটা টিলে বলে রসুলপুরের টিলে, ওখানে যায় সবাই আর কি, গরু বাছুর সবকিছু মালামাল কিছু নিয়ে ওখানে যায়। আর যে কদিন পানি আছে কদিন আমাদের থাকতে হবে। গত 36 ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বাগাইছড়ির বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। নেমে যেতে শুরু করেছে উপজেলা সদর সহ বন্যায় প্লাবিত 32টি গ্রামের পানি। এদিকে ফেনীর মুহুরী নদীর পানি কমায় জেগে উঠছে ক্ষতচিহ্ন। শত শত বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা চাষিরা। তলিয়ে গেছে শতাধিক মাছের ঘের ও পুকুর। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। 12 বছর ধরে জবাব দিয়ে আসছি, নতুন করে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেওয়ার কিছুই নেই। এমনকি অভিযোগ নিয়ে বিতর্ক বা আলোচনা করারও প্রয়োজন দেখছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা শেষে কথা বলেন তিনি। এদিন শ্রমিক ঠকানোর মামলায় অধ্যাপক ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ 5মবারের মতো বাড়িয়েছেন আদালত।
সেই মামলায় সে শাস্তি পেয়েছে, এখানে আমার কি দোষ? জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। দিল্লি সফর শেষে দেশে ফিরে গত 25শে জুন এক সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেবেন কিনা জানতে চাইলে বৃহস্পতিবার অধ্যাপক ইউনূসের সাফ জবাব, 12 বছর ধরে গ্রামীণ ব্যাংক ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়ে এসেছেন তিনি। এখন নতুন করে এ নিয়ে বিতর্ক বা আলোচনায় বসার কোনো সুযোগ নেই, যা হবে আইন ও বিচারিক প্রক্রিয়ায়। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে, আমি তো কিছু পেলাম না। ডক্টর ইউনূস বলেন, প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের অনিয়মের বিচার করতে হলে তার সঙ্গে ব্যাংকটির সব চেয়ারম্যানকে আনতে হবে আইনের আওতায়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়, তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। কাজে তাদেরকে নিয়ে আসতে হবে। আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, 2 নম্বরে আমি, ওনারা সব 1 নম্বরে। এবং খাঁচাতে যদি ততদিন টিকে থাকে, আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো। এদিন শুনানি শেষে পঞ্চমবারের মতো ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ বৃদ্ধি করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। 14 আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে এই মামলার আপিল শুনানি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে টানা 3য় দিনের মতো রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বেলা 12টার পর শাহবাগে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় দুই পাশে ঘণ্টা খানেকের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, কোটা চালুর ফলে চাকরিতে মেধাবীরা বঞ্চিত হবে। একই দাবিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার 30% মুক্তিযোদ্ধা কোটা বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে কথা বলেন তিনি। পরে রিটকারী আইনজীবীর আবেদন মঞ্জুর করে শুনানি পেছান সর্বোচ্চ আদালত। নতুন অর্থ বছরে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহকেই প্রাধান্য দিচ্ছে সরকার। দুপুরে নিজ মন্ত্রণালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার দাবি, চলতি মাসের 2য় সপ্তাহের মধ্যে চলমান গ্যাস সংকটের সমাধান হবে। এছাড়া প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে দেশটির সঙ্গে গ্যাস খাত উন্নয়ন ও বিদ্যুতের সঞ্চালন লাইনের উন্নয়ন সংক্রান্ত $1 বিলিয়ন ঋণ চুক্তির সম্ভাবনা রয়েছে। চলছে বর্ষা মৌসুম, গেল গ্রীষ্মের তাপপ্রবাহে যে লুকোচুরি শুরু হয়েছিল বিদ্যুতের, তা থেকে এখনও পুরোপুরি রেহাই পায়নি জনসাধারণ। শুধু বিদ্যুৎই নয়, শীতকালের গ্যাস সংকটও মাঝে মধ্যে প্রকট হচ্ছে চলতি বর্ষায়। সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জটিলতা বাড়িয়েছে এলএনজি সরবরাহেও। 2024 এরই মধ্যে শেষ হলো বাজেট অধিবেশন। নতুন অর্থ বছরে নিজেদের বাজেট নিয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। একদম লোডশেড বন্ধ করতে পারতাম, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে ডিজেলগুলো আমরা চালাই নাই, কারণ এটা খরচ অতিরিক্ত পড়ে। তিনি জানান, নতুন অর্থ বছরে সরকারের ব্যয়ের পরিকল্পনায় প্রাধান্যে থাকবে সরবরাহ ভোগান্তি মুক্ত রাখা। গ্যাসের চলমান সংকট নিয়েও আশার কথা জানান প্রতিমন্ত্রী। এবারকার বাজেটে বিদ্যুৎ বিভাগের মেইন ফোকাস হলো যে কন্টিনিউ এখন পারপাস হলো আমাদের জ্বালানি সাশ্রয় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিভাবে দিতে পারি। আমাদের অনেক কাজে বাকি। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। জ্বালানির ভবিষ্যৎ চাহিদা মোকাবেলায় চীনের সঙ্গে বেশ কিছু নতুন চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তত $1 বিলিয়ন ঋণ চুক্তির আভাস নসরুল হামিদের। চীন সফরের মধ্যে আমাদের বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি মহেশখালী থেকে প্যারালালি আরেকটা গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য। এই প্রজেক্টটা আমরা G2G করার জন্য আমরা প্রপোজ করেছি এবং এটার অর্থের সহযোগিতা আমরা চেয়েছি। বিষয়টা
আমাদের যে এফএসআরইউ এখন আছে, আমরা আরও 2টি এফএসআরইউ এখানে করার জন্য 27 থেকে কোনো রকম যাতে কোনো গ্যাসের প্রবলেম না হয়, এবং বিদ্যুতের ক্ষেত্রে প্রায় 6টি প্রকল্প দেওয়া হয়েছে। সেই প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প আছে, ট্রান্সমিশনই সবগুলো, অ্যাকচুয়ালি পিজিসিবির ট্রান্সমিশন নাই। বিদ্যুৎ জ্বালানি খাত ধীরে ধীরে ভর্তুকি মুক্ত হবে জানিয়ে প্রতিমন্ত্রীর আহ্বান, গ্যাস বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে এগিয়ে আসতে হবে সবাইকে। এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে চাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ট্রাক চুরি করে একটি গ্রুপ, বিক্রি করা হয় আরেক গ্রুপের কাছে। এবার সেই ট্রাক দিয়ে এক জেলার পণ্য অন্য জেলায় পৌঁছে দিতে দালালদের সঙ্গে চুক্তি করে তারা। পরে লোড করা পণ্য সামগ্রী নিয়ে পালিয়ে যায় তারা। আন্তজেলা চোর চক্রের 2 সদস্যকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে 60 লাখ টাকার চোরাই পণ্য উদ্ধারের পর পুলিশ বলছে এই চোর চক্রের সদস্যরা যোগাযোগ করে ছিনতাই করা মোবাইল দিয়ে। বুলবুল রেজার রিপোর্ট। 8 জুন সন্ধ্যা কেরানীগঞ্জের কালিন্দী এলাকা মানহা মেটাল সার্ভিস নামক ঢেউ টিন তৈরির কারখানা থেকে প্রায় 18 লাখ টাকার টিন বোঝাই করা হয় ট্রাকটিতে। কেরানীগঞ্জ থেকে টিনগুলো পাঠানোর কথা বগুড়ায়। ট্রাক চালককে চালানের কপি বুঝিয়ে দেন ব্যবসায়ী নূরনবী। চালক যাত্রা শুরু করে, তবে বগুড়া নয়, অন্য কোথাও। পরে ব্যবসায়ী নূরনবী জানতে পারেন টিনগুলো নিয়ে পালিয়ে গেছে চালক। পার্টি বলতেছে যে ভাই আপনি কি নাম্বার দিলেন, আমার এই নাম্বারটা বন্ধ। তখন আমি বললাম যে আচ্ছা আমি দেখতেছি। আমিও দেখলাম একই অবস্থা, নাম্বারটা বন্ধ। কেরানীগঞ্জ মডেল থানায় মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তের পর 6 জেলায় অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করে। পরে তাদেরকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের একটি গোডাউনে চোরাই পণ্য উদ্ধারে অভিযানে যায় পুলিশ। ট্রাক বোঝাই সেই টিনগুলো উদ্ধার করা হয়। বিভিন্ন টাইপের মাল লোড দিয়ে টিপ নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়ার জন্য তারা এটা ভাড়া করে ট্রাকে তোলে। তাদের মূল উদ্দেশ্য থাকে যে তারা এই চোরাই মালটা নিয়ে বিভিন্ন জায়গায় দ্রুত অল্প দামে বিক্রি করে দিয়ে তারা এই চোরাই ট্রাকটা বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে তারা চলে যায়। একটি মামলা তদন্ত করতে গিয়ে বেনাপুল পোর্ট থানার আরেকটি মামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। 1 মাস আগে চুরি হওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা 43 লাখ টাকার বিভিন্ন পণ্য সামগ্রীও চুরি করেছে এই একই চক্র। চোরাইকৃত সেই পণ্য উদ্ধার করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইনের ওয়েল্ডিংয়ের মাল ছিল। সেই ওয়েল্ডিং রড এবং ওয়েল্ডিং বল যা অত্যন্ত দামি, এবং সেটি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে কাজের জন্য যাওয়ার কথা ছিল পাবনাতে, কিন্তু সেটা যশোর থেকে এই চক্র ট্রাকে করে লোড করে নিয়ে তারা ওটা একইভাবে ওখান থেকে মোবাইল বন্ধ করে দিয়ে সেটা হাওয়া করে দেয়। পুলিশ বলছে চক্রটি যোগাযোগ করে ছিনতাই করা মোবাইল ফোন ব্যবহার করে, ফলে তাদেরকে গ্রেফতার করতে গিয়ে বেগ পেতে হয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অনলাইন জুয়া, সাইবার বুলিং ও ডিপ ফেক ভিডিও দিয়ে অপরাধ সংগঠনের জন্য ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ ও টিকটককে এক হাত নিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বললেন ডিজিটাল এসব প্ল্যাটফর্ম ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। আইন মেনে জবাবদিহি না করলে সরকার চুপ করে থাকবে না বলেও হুঁশিয়ার করেন পলক। Greetings to followers of other religions. সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশায় চোখে পড়ে তারকাদের ভুয়া ভিডিও। দেখা যায় অনলাইন জুয়ার প্রচারণায়। অভিযোগ উঠেছে এআই প্রযুক্তি ব্যবহার করে তারকা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জেনারেট করা ছবি ও কণ্ঠ হুবহু নকল করে বানানো হচ্ছে ডিপফেক ভিডিও। এতে সামাজিকভাবে হেয় হচ্ছেন অনেকেই। অনলাইন জুয়ার ফাঁদে আটকা পড়েছে দেশের 50 লাখ মানুষ। ঘটছে নানা অপরাধ, পাচার হচ্ছে দেশের টাকা। এসব বন্ধে বারবার তাগাদা দিয়েও সাড়া না পাওয়ায় ফেসবুক, এক্স ও টিকটক সহ ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। ফেসবুক, টিকটক, এক্স, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ, দে আর দ্য মেইন ক্রিমিনালস। এত করে বলছি 50 লক্ষ মানুষ বাংলাদেশে অনলাইন জুয়ায় আসক্ত। এটা কখনোই কোনো দায়িত্বশীল সরকার মেনে নিতে পারে না। এ সময় রোহিঙ্গা সমস্যার জন্য ফেসবুকের প্রচারণাকে দায়ী করেন প্রতিমন্ত্রী। আমার কথা না ব্যক্তিগত, এটা বাংলাদেশ সরকারের কথা না, এটা ইন্টারন্যাশনাল সবগুলো গবেষণায় আসছে। এই যে রোহিঙ্গাদের যে এই মারাত্মক যে একটা ক্রাইসিস তৈরি হলো, এটা কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক কর্মকাণ্ড কিংবা প্রচারণা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান জুনায়েদ আহমেদ পলক। যত কিছু প্রচারণা করে এটা হচ্ছে একটা সাজানো নাটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা বান্দরবানের খামারবাড়ি মৎস্যক্ষের সহ 25 একর জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। সকালে সোয়ালেকের মাঝের পাড়ায় জায়গাটি সরেজমিনে পরিদর্শন করে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেন জেলা প্রশাসক। জায়গাটি দেখাশোনার জন্য নিয়োগ করা হয় একটি রিসিভার কমিটি। এখান থেকে প্রাপ্ত উপার্জন রাখা হবে সরকারি ব্যাংক হিসেবে। জায়গাটি সরকারি জিম্মায় নেওয়ায় খুশি স্থানীয়রা। তাদের কাছ থেকে জোরপূর্বক দখলকৃত জায়গা ফেরত পাওয়ার দাবি জানান তারা। 2016 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন বেনজির আহমেদ বান্দরবান সদরের সোয়ালকের মাঝের পাড়ায় নিজের স্ত্রী জিসান মির্জা ও কন্যা ফারহিন রিশতার নামে ক্রয় করেন 25 একর জায়গা। দুপুরের সময় আরও থাকছে। বিশ্বকাপ ট্রফি হাতে দিল্লিতে রোহিত শর্মারা টিম ইন্ডিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা বিনিময়। ম্যান ইন ব্লুদের ছাদ খোলা বাসে রাজস্বিক সংবর্ধনার অপেক্ষায় মুম্বাই। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে 69 জন নবীন কর্মকর্তা কমিশন প্রাপ্ত হয়েছেন। এবারই প্রথম কোনো ভারতীয় নৌপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন করলেন। স্বাগত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বাদ্যের তালে তালে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সুসজ্জিত নৌবাহিনীর নবীন অফিসার দল। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে উৎসব মুখর পরিবেশ। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলেন নবীনরা। এবারের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে নৌবাহিনী 2021 বি ব্যাচের 57 জন মিডশিপম্যান এবং 2024 এ ব্যাচের 12 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 69 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন, যার মধ্যে ছিলেন 9 জন নারী মিডশিপম্যান এবং 1 জন নারী ডাইরেক্ট এন্ট্রি অফিসার। সন্তানদের অর্জনে গর্বিত অভিভাবকরাও। আমার ছেলে আজকে নেভাল অফিসার হয়েছে, বা এটা মানে গর্বে আমার বুকটা ভরে গেছে আর কি। মেয়ের দেশের জন্য যেটা দরকার, যদি দরকার হয় প্রাণ দেবে, প্রাণ দেবে। বৃষ্টি উপেক্ষা করে নেভাল ইতিহাসে এবারই প্রথমবারের মতো ভারতীয় নৌপ্রধান এডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে 8টি প্লাটুনে বিভক্ত নবীন কর্মকর্তাদের সালাম গ্রহণ করেন তিনি। Together we shall build a future for our people based on security and growth for all in the region of Sagar, which literally means the sea in Hindi and Bengali. পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী অফিসারকে সোর্ড অফ অনার এবং দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারীকে নৌপ্রধান স্বর্ণপদক এবং সর্বোচ্চ ফলাফল অর্জনকারীকে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক তুলে দেন প্রধান অতিথি। দীর্ঘ কঠিন সামরিক প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান এসব নবীন অফিসাররা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজে লাগানোর পাশাপাশি সুবিশাল সমুদ্র রক্ষায় অতন্ত্রপর হিসাবে কাজ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামের নেভাল একাডেমি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। 4 বছরের মধ্যে সদ্য সমাপ্ত অর্থ বছরে সবচেয়ে বাজে সময় পার করেছে দেশের পুঁজিবাজার। লাভের আশা জমানো অর্থ বিনিয়োগ করে নিঃস্ব হয়ে চলতি বছর বাজার ছেড়েছে প্রায় 1 লাখ বিনিয়োগকারী। ডিএসসি প্রধান সূচক হারিয়েছে 1000 পয়েন্টের বেশি। বাজার মূলধন খুইয়েছে 1,96,569 কোটি টাকা। নতুন অর্থ বছরের শুরুতেই তাই হতাশায় মোড়ানো শেয়ার বাজারের কারসাজি আর অনিয়ম বন্ধে নিয়ন্ত্রণ সংস্থার অবহেলা দূর করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। পেনশন পেয়েছিলাম 11 লাখ টাকা, 11 লাখ টাকাই নিয়ে নামছিলাম, আমি উঠাইতে পারিনি আর। চাকরি থেকে অবসরের পর 2006 সালে পেনশনের 11 লাখ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন আব্দুর রাজ্জাক। বারবার হোঁচট খেয়েও লাভের আশায় দীর্ঘ 18 বছরের অপেক্ষার পর অবশেষে পোর্টফোলিওতে থাকা মাত্র 17,000 টাকা নিয়ে বাড়ি ফিরছেন তিনি। সবাই দেখি তখন এই শেয়ারের বাজারে অনেক লাভ, রাতারাতি মানুষ ধনী হয়ে যায়, এই লোভে পড়ে আসছিলাম, কিন্তু আমার তো কাজে লাগে নাই। সিডিবিএল এর তথ্য বলছে এমন হতাশা নিয়ে গেল 1 বছরে বিও অ্যাকাউন্ট খালি করে পুঁজিবাজার ছেড়েছেন 91,000 বিনিয়োগকারী। শেয়ার বাজারের এই দুর্দশা দীর্ঘদিনের, তবে সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছর ছিল আরও বেশি হতাশাজনক। ডিএসসির তথ্য বলছে এই সময়ে ঢাকার পুঁজিবাজার মূলধন হারিয়েছে 1,96,569 কোটি টাকার বেশি, আর সূচক কমেছে 1015 পয়েন্ট। বাজারের এমন দুরবস্থার জন্য নানা ভুল পদক্ষেপ আর কারসাজি বন্ধে নিয়ন্ত্রণ সংস্থার অবহেলাকে দায়ী করছেন বিশ্লেষকরা। কারা এই যে ব্যাপক সম্পত্তির মালিক হয়েছে, কারা এখানে এত টাকা বিভিন্নভাবে ম্যানিপুলেট করেছে, পত্রপত্রিকার রেগুলার আসে।
তাহলে আপনি তো এখানে কোনো ব্যবস্থা নিতে দেখেন নাই। তবে সরকারের নানা উদ্যোগের কথা জানিয়ে এখনও আশার কথা শোনাচ্ছেন ডিএসএ চেয়ারম্যান। সরকার চেষ্টা করতেছে এই মন্দা দ্রুত কাটিয়ে উঠবে। পুঁজিবাজারকে যদি অর্থনীতির সাথে যদি লিঙ্ক আপ করা না যায় তাহলে পুঁজিবাজার কোনোদিনই ঘুরে দাঁড়াবে না। দীর্ঘদিন শেয়ার দর ফ্লোরে আটকে রাখা আর গেইন ট্যাক্স আরোপের মতো সিদ্ধান্ত বাজারের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করেছে বলেও মনে করেন ডিএসএ চেয়ারম্যান। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা বহুমুখী সেতুর সব কাজ শেষ। প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে আগামীকাল মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উদ্বোধনী অনুষ্ঠানের মতোই কিন্তু এই সমাপনী অনুষ্ঠানও জমজমাট হতে যাচ্ছে এবং সেই অনুষ্ঠান ঘিরে কিন্তু পদ্মা পাড়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এবং যেই স্থানটিতে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছিল প্রান্তের সেখানে কিন্তু এই সমাপনীর সকল প্রস্তুতি আপনারা লক্ষ্য করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু শেষ পর্যায়ে প্রস্তুতির খোঁজখবর নিতে এখানে এসছেন এবং নিরাপত্তার বিভিন্ন বলয় তৈরি হয়েছে। একই সাথে কিন্তু এই পাশে যে ওজন স্টেশন আছে সেখানে কিন্তু 1500 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে যেই ব্রিফিং চলছে। আরেক প্রান্তে কিন্তু গোয়েন্দা সংস্থা সহ নানা এই যে সংস্থার লোকজন আছে তারা কিন্তু পুরো এলাকা ঘিরে রেখেছেন। আর এই পদ্মা সেতু ঘিরে যে এই অঞ্চলের মানুষের মধ্যে উচ্ছ্বাস সেটি কিন্তু আরও বেশি ছড়িয়ে পড়েছে। তারা বলছেন যে পদ্মা সেতু ঘিরে শুধু যাতায়াতের যে সড়ক পথ বা রেলপথ সেটি কিন্তু নয়, এই অঞ্চলে কিন্তু নানান রকম আর্থসামাজিক অবস্থা, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে এবং এই সেতুর যারা জমি অধিগ্রহণের আওতায় ছিলেন তারা যেমন অর্থ পেয়েছেন, একই সঙ্গে কিন্তু অনেকে সেখানে পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। সেই পুনর্বাসন কেন্দ্রগুলো থেকেও কিন্তু আলোর দ্যুতি ছড়িয়ে পড়ছে এবং পরিকল্পিতভাবে যে এই এলাকাটিকে গুছানো হয়েছে সেখানে কিন্তু এখন পর্যটন জোনে পরিণত হয়েছে। শুধু সেতু কেন্দ্রিক নয়, এখানকার দুই পারের মধ্যে নানা সম্ভাবনার হাতছানি দিয়ে ডাকছে এবং রেলপথ যেটি একেবারে রূপদিয়া পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই যশোরের রূপদিয়া ট্রেন লাইন এই 2-1 মাসের মধ্যে কিন্তু চালু হওয়ার কথা রয়েছে। সেটি চালু হলে কিন্তু 195 কিলোমিটার দ্রুত কমবে রেলপথে যশোরের সঙ্গে। একই সঙ্গে গ্যাস সংযোগ চালু হলে দক্ষিণাঞ্চলে কিন্তু আরও সম্ভাবনার হাতছানি দিয়ে ডাকবে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর সমাপনীতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতি সবশেষ। সরাসরি যুক্ত ছিল মুন্সিগঞ্জের মাওয়ায়। চালের ভরা মৌসুম, নেই কোনো সংকট। এরপরেও খোঁড়া যুক্তি আর নানা অজুহাতে ফের অস্থির চালের বাজার। নওগাঁ, দিনাজপুর ও কুষ্টিয়াতে চালের মোকামে সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। মিল মালিকদের দাবি, ঈদে মিল বন্ধ থাকায় চাল উৎপাদন কম সহ ধানের দর বাড়ার প্রভাব পড়েছে বাজারে। দফায় দফায় দাম বাড়িয়ে পকেট ভারীর কারসাজি চলছে বলে অভিযোগ কৃষক নেতার। আবারও চালের বাজারে অস্থিরতা। পর্যাপ্ত সরবরাহের পরও কৃত্রিম সংকট দেখিয়ে পাইকারি ব্যবসায়ীদের নতুন ফন্দিতে দামে ঊর্ধ্বগতি। নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে বস্তা প্রতি 100 থেকে 200 টাকা পর্যন্ত কারসাজি করে বাড়িয়েছেন মিলাররা। এতে কাটারি, জিরাশাল সহ অন্যান্য সরু চাল কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ঈদের পর থেকে আপনার চালের দামটা বেড়ে গেছে, বস্তা প্রতি 150-200 টাকা বেড়ে গেছে। মিলে স্টক আছে সেগুলা ছাড়ছে না, সেগুলা দাম বাড়ায় দিচ্ছে। চালের দর বৃদ্ধিতে ভোক্তা ও কৃষক ঠকলেও মুনাফা যাচ্ছে মিলারদের পকেটে, বলছেন কৃষক নেতা। তবে মিল মালিকদের দাবি, ঈদে মিল বন্ধ থাকায় চাল উৎপাদন কম সহ ধানের দর বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। ধানের বাজার বৃদ্ধি, ঈদ মৌসুমে মিল কারখানা বন্ধ এবং পরিবহন ব্যয়টা হচ্ছে এই চাউলের উপরে হচ্ছে বর্তাচ্ছে। এই কথাগুলো সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ ভরা মৌসুমে 63% ধান বাজারে চলে আসে। এই ধানটা মজুতদাররা কিছু অংশ মজুত করে আর বাকি ধানটা চাতাল এবং ব্রয়লার ব্যবসায়ীরা এই ধানটা তারা কিনে নেয়। উত্তরের আরেক বড় মোকাম দিনাজপুরেও গত 3 দিনে চালের খুচরা বাজারেও প্রকারভেদে দাম বেড়েছে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা। পাইকারদের দাবি, মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়াতেও সরবরাহ কমের অজুহাতে চালের দাম বাড়ানো হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ।
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচন নিয়ে চলছে নানা হিসাব নিকেশ। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন বিরোধী নেতা কের স্টারমারের দল লেবার পার্টি। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, জরিপে লেবার পার্টির অভাবনীয় জয়ের ধারণা করা হলেও নির্বাচনের ফলাফলে ভারসাম্য বজায় থাকবে। যুক্তরাজ্য থেকে শোয়েব কবিরের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টায় শুরু হয় ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণায় নড়াচড়ে বসে দেশটির অন্যতম প্রধান বিরোধী দল লেবার পার্টি। কিছুটা বিবেকে পড়ে যায় 14 বছর ধরে ক্ষমতায় থাকা শাসক দল কনজারভেটিভ পার্টি। নির্বাচনের জনপ্রিয়তা নিয়ে জরিপ চালায় বিভিন্ন গণমাধ্যম। এসব জরিপের ফলাফলে উঠে আসা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এবার গো হারা হারবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম টেলিগ্রাফের একটি জরিপের উপর ভিত্তি করে বিশ্লেষণে বলা হয়, হাউস অব কমন্সে বর্তমানে যাদের 365 আসন রয়েছে, ক্ষমতাসীন দল হয়েও তারা এবার মাত্র 53 আসন পাবে। পার্লামেন্টের 650 আসনের মধ্যে লেবার পার্টি পাবে 516 আসন। এমনকি নিজের আসনও হেরে যেতে পারেন ঋষি সুনাক। তবে এমন অনুমান যে বাতাসে বেরিয়ে আসছে না, তাও পরিষ্কার করেছে কয়েকটি গণমাধ্যম। বেশ কিছু কারণও তুলে ধরেছে সংবাদ মাধ্যমগুলো। 2010 সালে যখন ডেভিড ক্যামেরনের হাত ধরে টয়েরা ক্ষমতায় আসেন, তখন থেকেই দেখা দেয় নানা ধরনের সমস্যা, যেমন অর্থনৈতিক বিপর্যয়, মহামারী, ব্রেক্সিটের মতো বহু সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন 2008 সালের পর অর্থনৈতিক দুর্দশা থেকে বেরোতে পারেনি যুক্তরাজ্য। কনজারভেটিভ পার্টির শাসন আমলে যুক্তরাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে স্বাস্থ্য খাত। এছাড়া নিত্য পণ্যের দাম বাড়লেও বাড়েনি মানুষের আয়। এর মধ্যে বুধবার প্রধানমন্ত্রী ঋষি সুনাক একটি বিদ্যালয়ে পরিদর্শনের সময় বলেন, লেবার পার্টির অভাবনীয় জয়ের ধারণা করা হলেও নির্বাচনের ফলাফলে ভারসাম্য থাকবে। তার দল লেবার পার্টির কাছে কখনোই আত্মসমর্পণ করবে না বলেও জানান ঋষি সুনাক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। খেলার খবর। অবশেষে বিশ্বকাপ জয়ের 4 দিন পর দেশে ফিরেছে ভারত। সকাল 6টায় বার্বাডোস এয়ার থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে দিল্লিতে পৌঁছায় রোহিত কোহলিরা। এরপর হোটেলে বিশ্রাম নিয়ে বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ক্রিকেটাররা। বিকেলে মুম্বাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের দেয়া হবে রাজস্বিক সংবর্ধনা। দিল্লির স্নিগ্ধ এই সকালটা স্মৃতির পাতায় চিরদিন অমলিন থাকবে ভারতের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে হাজার হাজার সমর্থকের ভিড়। ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবে আটকে পড়া ভারতীয় দল 4 দিন পর ফিরেছে আপন নীড়ে। দেশকে বিশ্বজয়ের আনন্দ উপহার দেয়া বিজয়ী বীরদের বরণে এই অপেক্ষা তো বড় মধুর ভারতীয়দের কাছে। অবশেষে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বার্বাডোস থেকে 16 ঘন্টা পর দিল্লিতে পা রাখেন বিরাট, হার্দিক, কোহলিরা। টিম বাসে থাকা ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত করেন রাস্তার দুই পাশে থাকা সমর্থকরা। বিশ্বজয়ী ক্রিকেটাররাও হাত নেড়ে সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার জবাব দেন। হোটেলে পৌঁছানোর পর তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। নানা আয়োজনে ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের প্রতিদান দেন সমর্থকরা। কেক কেটে বরণ করে নেওয়া হয় 11 বছর পর আইসিসির কোনো আসরে শিরোপা জয়ীদের। হোটেল থেকে এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান ক্রিকেটাররা। সেখান থেকে একটি বিশেষ বিমানে করে মুম্বাইয়ে যাবে দল। বিকেল 5টায় মুম্বাইয়ের নরিমান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় যাত্রা। সন্ধ্যা 7টায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে ভারতীয় দলের হাতে পুরস্কার হিসেবে 125 কোটি টাকা তুলে দেবেন বিসিসিআই কর্তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা ইস্যুতে এক হলো চীন ভারত। মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং, বললেন রাষ্ট্রদূত। দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহী। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। জবাব আমরা বহুবার দিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসার প্রয়োজন দেখেন না ডক্টর ইউনূস। শ্রমিক ঠকানোর মামলায় পঞ্চমবারের মতো বাড়ল জামিন। এবার মেয়াদ 1 মাস 10 দিন। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ মৌটুসী। বিভাগীয় সময় নানা খবর নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।